আমরা শ্রীনগরে ছিলাম, বেহতারিন রিসর্টে ছিলাম। তার ঘরের ছবিটি আমি সময় পাইনি তোলার জন্য। এই যে ঘরের একটু অগোছালো ভাব আছে। ঘরটি বেশ বড়ই, দেয়ালে উডেন প্যানেল রয়েছে। এই হচ্ছে ঘর, ফ্যান রয়েছে, এখানে তো এসির প্রশ্ন নেই, একটা রুম হিটার আছে, আর এটা হচ্ছে টয়লেট। কমোড আছে, এখানে বেসিন আছে, কল টল সবই আছে, এই গিজার আছে। শ্রীনগরে তো গিজার ছাড়া চিন্তাই করা যায় না, গিজার থাকবেই। এই হচ্ছে ঘরের ছবি। হোটেলটি ভালোই, বেশ সুন্দর। এই শ্রীনগরের ডাল লেকের একেবারে শেষ প্রান্তে এই হোটেলটি। ডাল লেক থেকে এসে আমরা ঢুকে গেলাম ভেতরে। এখানে প্রচুর হোটেল আছে, ভেতরে অনেক হোটেল আছে। এই গলিতেও বেশ কিছু হোটেল আছে। হচ্ছে ডাইনিং হল। ডাইনিং হলটা খুব বড়। আপস্টেয়ারেরও একটা ব্যবস্থা আছে। শ্রীনগর ছেড়ে পেহেলগাঁওর দিকে যাচ্ছি। আমরা সোজা চলে যাব পেহেলগাঁওতে। আমরা বেরোতে বেরোতে 10টা 15 হয়ে গেল। ভেবেছিলাম 10টার মধ্যেই বেরোবো, একটু দেরি হয়েছে। ডাল লেক ছেড়ে যাচ্ছি, এইদিকে নাগিন লেক। পেহেলগাঁও যাওয়ার পথে এই কেশরের দোকানে দাঁড়িয়েছে আমাদের সমস্ত টিম। এটা কেশর, মিক্সড ফ্রুট, এই সমস্ত বিক্রি হচ্ছে। বিশাল দোকান, শোরুম বলা যায়। এই শোরুম থেকে এরা সব দাঁড়িয়েছে কিনতে। আমি ইত্যবসরে ছবি তুলে আপনাদের দেখাচ্ছি। এই পুলওয়ামা ডিস্ট্রিক্টের প্যাম্পোর। আমরা পেহেলগাঁওতে পৌঁছে গেছি। পেহেলগাঁওতে দেখুন, শেষ বেলায়, সূর্যাস্তের বেলায় পাহাড়ের মাথায় কেমন বরফ। এই হোটেলে আমরা আছি, হোটেল RCP পেহেলগাম। এখন লাইট নেই, মাঝে মাঝে লাইট চলে যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা এখন, আপনারা বুঝতেই পারছেন যে পাহাড়ের মাথায় এরকম বরফ। দেখুন, পাহাড়ের মাথায় এরকম বরফ, তাহলে বুঝতেই পারছেন এই অঞ্চলটা পাহাড়ের কত কাছে এবং কি ঠান্ডা প্রবাহিত হচ্ছে এখানে, এটা আপনারা বুঝতে পারছেন। আমরা পেহেলগামে আছি, প্রথম গ্রাম। একদা যখন আফগানিস্তান পাকিস্তান দিয়ে ভারতবর্ষে ঢোকা হতো, তখন এই গ্রামটাই ছিল প্রথম গ্রাম। তার থেকেই নাম হয়ে গেছে পেহেলগাম, মানে পয়লা গ্রাম আর কি, প্রথম গ্রাম। সেই পেহেলগামে আমরা এসেছি। আপনাদের দেখাচ্ছি যে এই দুটো গাড়িতে আমরা এসেছি। আপনাদের দেখাচ্ছি যে বরফ কীভাবে মাথার ওপর ছেয়ে আছে। এই যে বরফ দেখুন, এবং এত কাছে, পাহাড়টা কত কাছে, এবং এই কাছে থাকার জন্যেই এখানে শীতের প্রকোপ বেশি। রাতে শুনছি মাইনাস হয়ে যাবে। একেবারে সন্ধ্যা লগ্নে আমি এই পাহাড়ের ছবি তুলছি। পাহাড়টাকে এত কাছে মনে হচ্ছে যে মনে হচ্ছে যেন কয়েকটা বাড়ি পরেই পাহাড়। সন্ধ্যার রাগের ছোঁয়ায়
এই পাহাড়ের যে শুভ্র রূপ অসাধারণ, অসাধারণ। এই পহলগামে আমরা আছি। পহলগামের চারিদিকে দেখুন, সামনের পাহাড়টা জঙ্গলাকীর্ণ আর পেছনের পাহাড়টা তুষারাবৃত। এই যে সৌন্দর্য, এই প্রকৃতির এই যে নিষ্পাপ সৌন্দর্য, এই সৌন্দর্য আমাদের বিমোহিত করছে। আর বন্ধুরা, আপনারা যদি আসেন পহলগামে, আপনাদেরও এভাবে বিমোহিত করবে। এই দেখুন, এখানে কিছু হোটেলস আমি দেখাচ্ছি। আমাদের হোটেলের বারান্দা থেকে আমি তুলছি। এটা আমাদের ঘর, এটা আমাদের ঘর। বাইরে প্রবল ঠান্ডা, মানে রীতিমতো কনকনে হাওয়া দিচ্ছে। আমি তার মধ্যে দাঁড়িয়েও এই তুষার শুভ্র পাহাড়ের চূড়োকে আমার ক্যামেরায় বন্দি করার জন্য আমি কার্পণ্য করছি না। এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আমার হাত জমে যাচ্ছে। আমরা চলেছি আরু ভ্যালির পথে। আজকে আমরা আরু ভ্যালি, চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি আর বৈশারণ দেখব। ওটাও অবশ্য ঘোড়া করে যেতে হয়, যারা পারবে তারা যাবে, যারা পারবে না তারা যাবে না। কিন্তু মূল আকর্ষণ আজকের বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ি। চন্দনবাড়ি হচ্ছে গেটওয়ে অফ অমরনাথ। এটা অমরনাথের একটা প্রবেশদ্বার। এদিক দিয়ে আরেক দিক আমরা দেখলাম যে আমরা গিয়েছিলাম সোনমার্গের দিকে, সোনমার্গ হয়ে বালতাল হয়ে, ওটা অমরনাথের একটা গেটওয়ে। আর এদিক দিয়ে হচ্ছে চন্দনবাড়ি হচ্ছে একটা গেটওয়ে। ওখানে বেস ক্যাম্প হয়, চন্দনবাড়িতে অমরনাথের বেস ক্যাম্প হয়। আমরা সেই চন্দনবাড়ি যাব আজকে। এই সামনের পাহাড়ের চূড়ো একেবারে বরফে বরফে আবৃত। এইটা দেখলে মন ভালো হয়ে যায়। এত সুন্দর নৈসর্গিক শোভা, এই নৈসর্গিক শোভা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। এই নিষ্পাপ একটা প্রকৃতি, এই প্রকৃতির সন্ধানে আমরা চলেছি আজকে। প্রকৃতির সন্ধানে চলেছি, প্রকৃতিকে উপলব্ধি করতে, অনুভব করতেই চলেছি। এই পাশ দিয়ে ঘোড়ার দল চলেছে লিডার নদীর পাশ দিয়ে। আমরাও কিন্তু লিডার নদীর পাশ দিয়ে চলেছি। আমাদের গাড়ি ট্রাভেরা আমরা বুক করলাম। এখানে আমরা যে ট্রাভেলারে এসেছিলাম সেই ট্রাভেলার কিন্তু রয়ে গেল। আমরা ট্রাভেরা বুক করে জনপ্রতি এই 6 জন একটা গাড়ি প্রতি পাশ দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে। লিডারই এখানকার প্রধান নদী, পাহাড়ি নদী, নুড়ি পাথর বেছানো। আমরা প্রায় আরু ভ্যালির কাছাকাছি চলে এসেছি।
এই বিভিন্ন দোকানপাট আরু ভ্যালির। আমরা আরু ভ্যালিতে পৌঁছে গেছি। CKB সব মেয়েরা, এর মধ্যে আমার মেয়ে আছে, আমার মিসেস আছে এবং আমার মিসেসের বান্ধবীরা আছে। CKB মেয়েরা সবাই লাল শাড়ি পরে এই আরু ভ্যালিতে ছবি তুলছে। আমরা চন্দনবাড়ি যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। অপূর্ব ভিউ। এই চন্দনবাড়ি যাওয়ার পথে দাঁড়ালাম। এক উপত্যকা, পাশ দিয়ে লিডার নদী বয়ে যাচ্ছে। লিডার নদীর জল কিন্তু খুব কম, নুড়ি পাথর বেছানো, তার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে লিডার নদী। আমরা চন্দনবাড়ি চলে এসেছি। চন্দনবাড়ি হ্যাঁ এই কে এই ওয়েলকাম টু শ্রী অমরনাথজি যাত্রা। শ্রী অমরনাথজি যাত্রা। অনন্তনাগ কাশ্মীর। আমার তো দু থেকে 3 দিন, দুজনে স্টে করতেই হবে। মানে এই ঘোড়ায় করে না না, হেঁটে যায় তো লোকে। দুটো রাত থাকতে হবে। হ্যাঁ, ওখানে টেন্ট আছে, টেন্টে থাকতে হবে। ক্যাম্পও আছে। ক্যাম্প আছে। একটা হচ্ছে পঞ্চতরণী, একটা হচ্ছে শেষনাগ। ও, দুটো অনেকে এখানেও স্টে করে, আর এটা বেস ক্যাম্প বলে। অনেক দূর, অনেক দূর। শুরু মানে ওখানে কন্টিনিউ রাস্তা, পাশে বরফ ছাড়ার কিছু। হ্যাঁ, বাবা, বললাম যে আপনাকে পঞ্চতরণী শেষনাগ দুটো নাইট স্টে করতে হবে মিনিমাম। আর এখানে একটা নাইট। এখন যাত্রা শুরু হয়। অমরনাথের পথে যাত্রাপথ, বড় যাত্রাপথ, পথে বরফ দেখা যাচ্ছে। দর্শন হয়ে যাবে। হ্যাঁ, আমি গেছি, আমি 2009 সালে। তাকালে জয় অমরনাথ বললে হ্যাঁ। দর্শন হয়ে যাবে। এটাই যাত্রাপথ। এটাই যাত্রাপথ অমরনাথের। আমরা দুজন রাস্তার ধারে বরফ পড়ে আছে, দেখছেন। অমরনাথজি যাত্রাপথ। এখান দিয়ে অমরনাথ যাত্রা শুরু হয়। এই যে অমরনাথ যাত্রা শুরু হয় এখান থেকে। আমরা চন্দনবাড়িতে চলে এসেছি। এই পাহাড়ের এখানে যে বরফ জমেছিল, এখনও আর 1-1.5 মাস আগে, জানুয়ারি ফেব্রুয়ারিতে, তার চিহ্ন কিন্তু রয়ে গেছে। তার চিহ্ন রয়ে গেছে। এখানে বরফ ছিল, তার চিহ্ন রয়ে গেছে।
আপনাদের দেখিয়েছি আমি সাইনবোর্ডটা যে 2023 শ্রী অমরনাথ জি যাত্রা যেখান থেকে শুরু হয় এবং অজস্র এই যে দেখছেন টেন্টগুলো, এখানে ভান্ডারা হয়। ওয়েলকাম টু যাত্রীজ, যারা যাত্রা করে অমরনাথ তাদের এখানে ভান্ডারা হয়। পুণ্য লাভের জন্য এক শ্রেণীর মানুষ আছে যারা ওই যে অমরনাথ যাত্রী যারা, তাদের বিনা পয়সায় তাদের মানে খাদ্য বিতরণ করে, এটাকে বলে ভান্ডারা। এই ভান্ডারা দেখছেন, আমি কিন্তু বরফের উপর দাঁড়িয়ে আছি। এই জায়গাটা পুরো বরফ। আমি গেটটা দেখাচ্ছি, সবুজ রঙের বাহাতে ওখানে নানা রকম চেকিং হয়, ইত্যাদি হয়। আর এই যে দেখছেন ওয়েলকাম টু যাত্রীজ বলে যে এই টেন্টগুলো করা হয়েছে লোহার, সেগুলো কিন্তু সবই আচ্ছাদিত থাকে যখন অমরনাথ যাত্রা শুরু হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন পাশেই ভান্ডারা বসে, ভান্ডারা থেকে নানা খাবার দাবার মেলে। এখন এই অঞ্চলটা পুরো বরফ, আমি কিন্তু বরফের মধ্যেই দাঁড়িয়ে আছি। দেখুন এই অমরনাথের যাত্রার দুপাশে, অর্থাৎ চন্দনবাড়িটা বলা হয় বেস ক্যাম্প। এই লাল শাড়ি পরে আমাদের মেয়েরা, অর্থাৎ চলো একটু কথা বলি, যাদের সঙ্গে আমরা এসছি সেই চলো একটু কথা বলি মেয়েরা সবাই কিন্তু লাল শাড়ি পরে আছে। এই লাল শাড়ি পরে ওরা ঘুরছে, এটা ওদের একটা ড্রেস বলতে পারেন, ড্রেস কোড। ওরা পাহাড়ে এসছে এই লাল শাড়ি পরে, যদিও রোজ পরে না, আজকে ওরা লাল শাড়ি পরে রিল বানাচ্ছে, নিজেরা আনন্দ করছে। এইসব লাল শাড়ি পরা মেয়েগুলো দেখছেন, বউ অর্থাৎ মহিলা, আমার মেয়েও তার মধ্যে আছে, আমার মিসেস আছে, আরও তাদের বান্ধবীরা আছে। এই লাল শাড়ি পরা মেয়েগুলো কিন্তু আমাদেরই গ্রুপের, অর্থাৎ চলো একটু কথা বলি গ্রুপের। দূরের পাহাড় দেখা যাচ্ছে, আমি ছবি তুলে আশ মিটছে না, এত সৌন্দর্য, এত নৈসর্গিক সৌন্দর্য যা তো আমরা কলকাতায় পাই না, আমরা শহরাঞ্চলে যারা বাস করি। পেছনের পাহাড়টা দেখুন, যেন একাকী রয়েছে, মাথায় তুষারের মুকুট পরে। এর সামনের পাহাড়ের পেছনে দেখুন, তুষারের মুকুট পরে যেন একাকী দাঁড়িয়ে আছে, কিন্তু গর্বিত। সে আকাশের দিকে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে তুষারাবৃত এক মুকুট। এখানে এটাই দেখবার যে মেঘ, আজকে খুব সানি ওয়েদার, খুব রৌদ্র কিরণোজ্জ্বল একটা প্রকৃতির মধ্যে আমরা এসছি। দূরে দেখা যাচ্ছে এবং সামনের পাহাড়ের মধ্যে বেশ কিছু পাইন গাছ আছে, দেবদারু আছে, মূলত পাইন এইখানে যেগুলো হয়। আর পাহাড়ের মাথায় তুষারের মুকুট পরে, শিরস্ত্রাণ পরে দাঁড়িয়ে আছে পাহাড়ের চূড়োগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। অপূর্ব একটা দৃশ্য। এরকম নৈসর্গিক দৃশ্য তো আমরা শহরে পাই না, কলকাতায় বলুন বা যে কোনো শহরেই বলুন। আমরা ওয়েস্টবেঙ্গল থেকে এসেছি, বিভিন্ন শহর থেকে, আর কলকাতায় আমরা আছি, কিন্তু এরকম নৈসর্গিক শোভা, এইরকম নিষ্কলুষ এবং কি বলবো পলিউশন ফ্রি, কোনো পলিউশনই নেই এখানে কোনো পলিউশন আসতে পারে না, সাহস পায় না। পলিউশন আসার জন্য যে সাহস লাগে, যে পরিমণ্ডল লাগে, এখানে কিন্তু সেই পরিমণ্ডলে পলিউশন আসতে পারে না, অর্থাৎ দূষণ, পরিবেশ দূষণ এখানে কথাটাই এখানে অচল, তামাদি হয়ে আছে। পরিবেশ দূষণ শব্দটি এখানে তামাদি হয়ে আছে, এখানে পরিবেশ দূষণ হয় না। পরিবেশের এতই এদের এখানে গাছপালা, পাহাড়, মেঘ ইত্যাদি, ফলে এখানে পরিবেশ দূষণ শব্দটি তামাদি হয়ে আছে। আপনারা দেখুন এখানে কোনো পলিউশন নেই এখানে, সেই জন্যেই আমি আছি। এখন বরফগুলো গলতে শুরু করেছে, বরফ গলতে শুরু করলেই সেটা জল হয়ে যায়। দেখুন বরফ গলে জলে পরিণত হচ্ছে এবং ওখানটা বেশ কাদা হয়ে গেছে। এই জলগুলো আস্তে আস্তে পেছন দিকে নেমে যাচ্ছে বরফ গলে। না ঠিক আছে, ওকে। এই পায়রা নিয়ে এসছে, মাথায়, কাঁধে, হাতে পায়রা বসিয়ে ছবি তুললে এরা
এটা একটা রোজগার আর কি, পায়রা বসিয়ে রোজগার। কিন্তু সে অমরনাথের সেই পায়রা কোথায় পাবো? যে পায়রা অমর কথা শুনেছিল মহাদেবের, এরকম কথিত আছে, মহাদেবের অমর কথা শুনেছিল যে দুটি পায়রা, দুটি পাখি, পার্বতী ঘুমিয়ে পড়েছিল কিন্তু মহাদেবের অমর কথা শুনে নিয়েছিল ওই দুটি পক্ষী, তারা নাকি আজও আছে, তারা অমর, এমনই বলা হয়। এটাই কিন্তু লোককথা, এর সত্য মিথ্যা এই বিতর্কে আমি যাব না। আমি শুধু লোককথা লোকগাথাটাই আপনাদের সামনে বিবৃত করলাম এই অমরনাথের প্রেক্ষাপটে। অমরনাথ যাত্রার যে মূল অভীষ্ট সেটা হচ্ছে মহাদেবের ওই গুহার মধ্যে একটি শিবলিঙ্গর জন্ম হয়, শিবলিঙ্গ গড়ে ওঠে, হয়তো পরিবেশগত কারণেই হয়, কিন্তু যারা বিশ্বাসী মানুষ, হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ, তাদের ধারণা প্রতি বছরই ওই গুহায় মহাদেবের উত্থান ঘটে, মহাদেবের আবির্ভাব ঘটে, ওই যে লিঙ্গ শিবলিঙ্গ গড়ে ওঠে তার মধ্য দিয়ে, এবং সেটাই লোকে দেখতে যায়। সেই সময়টা এখন নয়, এখন সেই শিবলিঙ্গ গলে ওটা জল হয়ে গেছে, প্লেন হয়ে গেছে, কিন্তু এটাই তার প্রেক্ষাপট, অমরনাথের প্রেক্ষাপট এটাই। এবং সেই জন্যই বহু মানুষ, পুণ্যলোভাতুর মানুষ, তারা অমরনাথের দিকে যায়, ছুটে যায় তাদের অভীষ্ট লক্ষ্যে, তাদের পুণ্য অর্জনের জন্য। দেখুন, আমি বরফের ওপর দাঁড়িয়ে আছি। এই অমরনাথ যাত্রার এইটা হচ্ছে বেস ক্যাম্প। এই বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। আমি আপনাদের দেখাচ্ছি সেই যাত্রা স্থলটি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এটা তো অমরনাথ যাত্রার সময় নয়, এখনও কিন্তু বরফ রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু বরফের ওপর দাঁড়িয়ে আছি। যদিও পথ এখন পরিষ্কার, আমরা যে পথ দিয়ে এলাম গাড়ি করে, আমরা পেহেলগাম থেকে একটা ট্রাভেরা নিয়ে চলে এসেছি এখানে। প্রথমে আরু ভ্যালি গেলাম, আরু ভ্যালি থেকে আমরা এই চন্দনবাড়িতে এলাম। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভান্ডারা, যেখানে ভান্ডারা হয় বা যাত্রীদের ওয়েলকাম করা হয়, সেই টেন্টগুলো এখন কিন্তু অনাচ্ছাদিত রয়েছে, কিছুটা আচ্ছাদিত। এই টেন্টগুলো কিন্তু আচ্ছাদিত থাকে যখন অমরনাথ যাত্রা শুরু হয়। দেখতে পাচ্ছেন বহু মানুষ খুশিতে এই বরফের ওপর দাঁড়িয়ে খুশিতে মশগুল হয়ে আছে। ওই দূরে আমি গাড়ি দেখাতে পাচ্ছি আপনাদের, এই গাড়িগুলো কিন্তু ওপরে উঠে যাচ্ছে, এই গাড়িগুলো কিন্তু ওপরে উঠে যাচ্ছে, অনেকটাই যাচ্ছে ওরা। আমি একটু চা খেতে যাচ্ছি ওদিকে। আমি চন্দনবাড়িতে দাঁড়িয়ে আছি, আপনাদের দেখাচ্ছি। এই বরফ কিন্তু এখন গলতে শুরু করেছে, প্রচণ্ড বরফ ছিল, দেখা যাচ্ছে কেন বরফ, কিন্তু এখন রোদের সঙ্গে সঙ্গে বরফ গলতে শুরু করেছে, দেখতে পাচ্ছি। দূরে দেখা যাচ্ছে অমরনাথ যাত্রার যারা যাত্রী, তাদের ওয়েলকাম করার জন্য বিভিন্ন স্টল টাইপের করা হয়েছে, যেখানে ভান্ডারা হয়। অর্থাৎ ভান্ডারা অর্থে বিনা পয়সায় অমরনাথ যাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়, দ্যাট ইজ ভান্ডারা। এটা পুণ্য লোভাতুর মানুষ যারা, তারা অমরনাথ যাত্রীদেরও খাওয়ানোর মধ্য দিয়ে নিজের পুণ্য অর্জন করে, সেই জন্য তারা এই ভান্ডারা করে। চতুর্দিকে দেখছেন বরফ, আমি সেই বরফের মধ্যেই দাঁড়িয়ে আছি। তবে এখন
রাস্তায় কিন্তু বরফ নেই। যে রাস্তা দিয়ে আমরা এলাম সে রাস্তা পরিষ্কার পিচের রাস্তা। আমি 2009 সালে ঘুরে গেছি, তখন এই চন্দনবাড়ি এত অর্গানাইজড ছিল না। আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, যেখানে একটা পাথরের ওপর লেখা ছিল ওয়েলকাম টু অমরনাথ জি যাত্রাস। সেইটা এখন নেই, এখন একটা সুন্দর গেট করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গেট করে দিয়েছে, দেখা যাচ্ছে এই যে গেট, এই গেট করে দিয়েছে। এখন এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় যারা অমরনাথ যাত্রা করে। অমরনাথ যাত্রার সময় যাত্রীদের নানা রকম নিয়মকানুনের আছে, নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয়। এই দেখুন তাদের যাত্রাপথের শুরুতেই কেমন নানা যে আছে পর্চি আছে, পারমিশন লেটার আছে, তার মধ্য দিয়ে যেতে হয় এবং তারা এর মধ্যে দিয়েই যায়। দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে উঠে যেতে হয়। যারা সিঁড়ি দিয়ে ওঠে তারা অনেক শর্টকাটে পৌঁছে যায়, আর গাড়ি নিয়ে গেলে অনেক ঘুরে যেতে হয়। শর্টকাটে পৌঁছে গেলেও এই যে দেয়ালের মধ্যে লেখা দেখুন, ওয়েলকাম টু অমরনাথ জি যাত্রা 2023। 2023-এর অমরনাথ জি যাত্রা শেষ হয়ে গেছে, আবার 2024-এর যাত্রা শুরু হবে। আমি অনেকটা উপরে উঠে এসেছি, আমার বাড়ির লোকজন সব নিচে আছে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যারা অমরনাথ যাত্রা করে তাদের অনেক নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয়, তখন প্রচণ্ড ভিড় থাকে। আমরা এখন ফাঁকা দেখছি, এগুলো লোকশূন্য অবস্থায় দেখছি। আমি এই সিঁড়িটা একটু উঠছি সাহস করে, আমার বাড়ির লোকজন কেউ আসেনি এখানে। আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। বরফ গলছে, ফলে কাদা হয়ে আছে। না अभी जरूरत नहीं है, हो गया कंधे पे, हाथ पे, हो गया कहाँ पे? उधर में। দেখুন বন্ধুরা, আমি কিন্তু শর্টকাট দিয়ে অনেক ওপরে উঠে এসেছি, হাঁপাচ্ছি একটু। এই শর্টকাট দিয়ে আমি কিন্তু অনেকটা ওপরে উঠে এসেছি। গাড়িগুলো যেগুলো চলে যাচ্ছে সেগুলো কিছুটা যাচ্ছে বরফের আশায়। আমি এই শর্টকাট পথ দিয়ে উঠে এসেছি। এ দেখুন আমার পেছনে যে পথটা আছে, এই চড়াই দিয়ে উঠে এসেছি। এবার চড়াই ভেঙে উত্তরাই পথে নামতে হবে। এই পথটা কিন্তু অনেকটা দূরবর্তী। এই যে গাড়ি নামছে, এটা অনেক দূরবর্তী পথ। না, দূরবর্তী পথ। আমি আপনাদের দেখাচ্ছি। অমরনাথ যাত্রা জীবনে হবে কিনা জানি না। যাদেরই মনে করছেন যে অমরনাথ যাত্রা হওয়ার কোনো চান্স নেই এই জীবনে, তারা কিন্তু চন্দনবাড়িতে এসে একটু পথ, অমরনাথ যাত্রার একটু পথ হেঁটে নিতে পারেন। তাহলে মনে হবে যে আপনিও যেন অমরনাথের যাত্রী হয়েছেন, এরকম মনে হবে। আমি অনেকটা পথ হেঁটে এসেছি, আমার কিন্তু কোনো লোকজন আমার সঙ্গে যারা এসছে তারা কিন্তু কেউ এত আসেনি। আমি এখানে এসেছি আপনাদের দেখাবো বলে, যে যারা অমরনাথ যাত্রা করতে পারবেন না বলে মনে হয় যে যেতে পারবেন না, তারা এখান দিয়ে গেলে আপনারা কিছুটা
দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন। আমি উঠে এসেছি অনেকটা ওপরে। আমি একটু দেখছি রাস্তার বাঁকটা কোথায় গিয়ে মিশেছে, সেইটা দেখতে পাচ্ছি। এদিকটা যেহেতু বাঁকটা অনেকটা দূরে গিয়ে মিশেছে, এখানে কিন্তু জনবিরল রাস্তাটা, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে। লিডার ফরেস্ট ডিভিশন, এটা লিডার ফরেস্ট ডিভিশন। বিজবাড়া, বিজবাহারা দেখতে পাচ্ছি ওই সাইনবোর্ডটাতে লিডার ফরেস্ট ডিভিশন। এখানে একটা পনি স্ট্যান্ড আছে পেহেলগাঁও ডেভেলপমেন্ট অথরিটির। এই পনি স্ট্যান্ডে তখন অনেক ঘোড়া থাকে, এখন কিচ্ছু নেই। প্রিপেড পনি কাউন্টার, এখানে চন্দনবাড়ি বা বলা হয় চন্দনবাড়ি। এই প্রিপেড পনি কাউন্টারে ঘোড়া করে যারা যায় চন্দনবাড়ি, এই অমরনাথ, তারা এখান থেকে ঘোড়া নিয়ে নেয়। দেখছেন জেন্টস টয়লেট ব্লক, লেডিস টয়লেট ব্লক, এগুলো সমস্ত বাথরুম করার জন্যে রাখা হয়েছে টেম্পোরারি। এখন কিন্তু এগুলো জনবিরল, এখন কিন্তু কেউ নেই এখানে। আমি এই রাত দেখতে পাচ্ছি, খালি দেখতে চাইছি রাস্তার বাঁকটা কতটুকু। ক্রমেই ঘুরে ওরা উঠছে। আর যাব না, আমি অনেকটা পথ চলে এসেছি। পাহাড়ের বাঁকে গাড়িগুলো উঠে যাচ্ছে এবং ক্রমশই ওরা ওপরে উঠবে, অনেক ওপরে উঠে যাবে। অমরনাথের যেদিকে অমরনাথ, তত যাবে না। ওরা আসলে গ্লেসিয়ার দেখতে যাচ্ছে, বরফ দেখতে যাচ্ছে। যে গাড়িগুলো এখান দিয়ে যাচ্ছে তারা কিন্তু অমরনাথ কেউ যাচ্ছে না, কারণ অমরনাথে কিন্তু এখনও বরফ আছে। অমরনাথ গেলে রাস্তা দিয়ে আটকে যাবে। আমি এই জায়গাটা থেকে আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। দেখুন, তুষার শুভ্র অমরনাথ এই যে বলা হয়, দেখুন কতটাই সত্যি। তুষার শৃঙ্গে, পাহাড়ের শৃঙ্গে তুষারাবৃত এই চন্দনবাড়ি। দেখুন রৌদ্রের আলোয় ঝকমক করছে পাহাড়ের চূড়ো। এই পাহাড়ের চূড়ো রোদের আলোয় ঝকমক করছে। এই গাড়িগুলো কিন্তু কেউই অমরনাথ যাচ্ছে না, এরা খানিকটা ওপরে গিয়ে বরফের খোঁজের জন্য যাচ্ছে। অমরনাথ কেউ যাচ্ছে না। এই ঘুরে রাস্তাটা ঘুরে উঠেছে, ওরা সেই পর্যন্তই যাবে, এর বেশি নয়। আমি আর যাচ্ছি না, আমি অনেকটা চলে এসেছি। আমার সঙ্গে যে লোকজন, আমার যে সহযাত্রী, তারা অনেক নিচে আছে। আমি ওই ওপরে উঠে এসেছি আপনাদের শুধু ছবি দেখাবো বলে। আমি আপনাদের দেখালাম যে আমি কতটা উঠে এসেছি। আমি এখন ওখান দিয়ে নেমে যাব। দেখুন কতটা উপরে আমি উঠে এসেছি, দেখতে পাচ্ছেন? পাহাড়ের অনেকটা উপরে আমি উঠে এসেছি। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, সেই জায়গায় আমি চলে এসেছি। নিচে নামছি, একই দিকে যাচ্ছি না। ওই তো নিচে বেজাব ভ্যালি। আমরা বেতাব ভ্যালিতে চলে এসেছি। ये बेताब वैली, हाँ। वो जब हम जमा होंगे पिक्चर। ये जो वेलकम टू बेताब वैली।
আস্তে আস্তে তো। এই বেতাব ভ্যালির গেটের বাইরে 100 টাকা করে টিকিট। আমরা গেটের বাইরে আছি, কেউ কেউ গেছে আমাদের। এটা লিডার নদী, দেখুন কুলু কুলু ধ্বনিতে এই লিডার নদী বয়ে যাচ্ছে, লিডার নদী বয়ে যাচ্ছে কুলু কুলু ধ্বনিতে। তার পাড়ে বসে আমাদের মেয়েরা এখানে ফটো তুলছে। আর আমাদের কেউ কেউ তারা ভেতরে গেছে, বেতাব ভ্যালি ভেতরে। আরে ওরা বেতাব ভ্যালি ভেতরে ঢুকলো। হ্যাঁ, চায়না, রমা, ডল আর না চায়না, চায়না, রমা, ডল আর কৃষ্ণা, 4 জন ওরা গেল। বেতাব ভ্যালি থেকে গাড়িতে বসে এই ছবি নিচ্ছি। পাহাড়ের চূড়োয় বরফের যে আস্তরণ পড়েছে, মনে হচ্ছে মেঘের সঙ্গে মিশে আছে, সেইটাই দেখাচ্ছি। আমরা এক্ষুনি আমাদের কেউ কেউ বেতাব ভ্যালিতে ঢুকেছে, ছবি টবি তুলে তারাও চলে আসবে, তারপর আমরা স্টার্ট করবো। আমরা বৈশ্বরণ ভ্যালিতে যাব এখন। ঘোড়াগুলো তার ঘরে ফিরে যাচ্ছে। বৈশ্বরণ ভ্যালিতে প্রচুর ঘোড়া দেখলাম, তারা বৈশ্বরণ ভ্যালিতে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল। আমাদের টিমের আমার মেয়ে এবং আমার জামাই এবং অনেকেই এই ঘোড়ায় করে বৈশ্বরণ ভ্যালি গিয়েছিল। সে একটা কর্দমাক্ত জায়গা, কাদায় তাদের পা তাদের জুতো, প্যান্ট সব কিছু কর্দমাক্ত হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও ওরা বলল যে ওখানকার ভিউ খুবই সুন্দর। বৈশ্বরণ ভ্যালিতে কিন্তু কাদা ভর্তি এবং খুবই দুর্গম রাস্তা, মানে একটা ঘোড়াও যেতে পারে না এরকম রাস্তা। ওই ঘোড়ার দলগুলো এখন ফিরছে বৈশ্বরণ ভ্যালি, এবং এদিক ওদিক যারা ঘোড়ায় চড়ে ওই সমস্ত ভ্যালিগুলোতে যায় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্যই এই ঘোড়াগুলো ব্যবহৃত হয়। সেই ঘোড়াগুলো কিন্তু এখন যে যার বাড়ি ফিরে আসছে। দেখা যাচ্ছে এই আমি পেহেলগামেতে আছি, পেহেলগামের আরসিপি হোটেলে আছি, হোটেল আরসিপি পেহেলগাম। এই দেখা যাচ্ছে এই ঘোড়াগুলো তাদের যে মালিক বা তাদের যে চালক সহিস, তাদের সঙ্গে সঙ্গেই এই ঘোড়াগুলো আসছে। বন্ধুরা, এই ক্যাম্প ফায়ার
করে গা গরম করে নিয়ে আমরা সকলে এই পেহেলগাঁওর আরসিপি হোটেলে রাত্রি যাপন করলাম, কেননা কাল সকালে উঠেই আমরা চলে যাব ফিরতি পথে কাটরায়।